গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক এবং সংবাদকর্মী। অনেক গুণে, অনেক বিশেষণে তিনি বিশেষজ্ঞ। আপনার প্রশ্নের জবাবে বলতে হয় কাজটি আসলে ভালো হয়নি। আমাদের দেশে সবাই আসলে স্রোতের অনুকূলে থাকে, তেল মারে। যত বেশি যে তেল মারতে পারে তত সে ভালো। এখানে প্রফেসর মাসুম আছেন, উনি জানেন রাজনীতিতে সব সহ্য হয়, কিন্তু রাজনীতি শূন্যতা কখনো রাজনীতি সহ্য করতে পারে না। পৃথিবীর সব জায়গাতে, এমনকি প্রকৃতিতে যখন বাতাসের শূন্যতা হয়, সেখানে ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী হয়। সমুদ্রে যখন কোনো ইমব্যালেন্স শূন্যতা দেখা দেয় তলদেশে, সেখানে সুনামি হয়। ভূপৃষ্ঠের অভ্যন্তরে যখন শূন্যতা দেখা দেয়, নিচের শূন্যতা দেখা দেয়, তখন সেখানে ভূমিকম্প হয়। তদ্রূপ আমাদের এই সমাজে এই যে রাজনীতিতে যখন শূন্যতা ধরা পড়ে, তখন এটা প্রকৃতির কালবৈশাখী, মরুভূমির ঝড় যেটাকে বলা হয় সাইমুম, আর সমুদ্রের তলদেশের যেটা সুনামি বলা হয়, কিংবা ভূপৃষ্ঠের তলদেশে যেটাকে বলা হয় আপনার ভূমিকম্প, এইগুলোর চাইতে রাজনৈতিক শূন্যতা আরো ভয়ঙ্কর রূপে দেখা দেয়। বোঝার চেষ্টা করুন, বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী যারা লোকজন আছে, গুনে গুনে এদেশের 50% লোক আওয়ামী লীগের সমর্থক। অন্যায় করেছে সেটা 1%, তাও না। শাসন ক্ষমতার সাথে যারা জড়িত ছিল তারা অনেকে ক্রিমিনাল অফেন্স করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, আই ডু অ্যাগ্রি, বিচার করুন। কিন্তু পুরো রাজনৈতিক যে সেক্টর আছে সেখান থেকে আপনি 50% লোককে আউট করে দেওয়ার ফলে এখানে যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা বিএনপি, জামাত, বাকি যারা আছে রাতারাতি তাদের পক্ষে এটা পূর্ণ করা সম্ভব নয়, এবং এটা পৃথিবীর কেউ পারেনি। যদি পারতো ডোনাল্ড ট্রাম্প পারতেন এই মুহূর্তে, মানে আমেরিকা পারতেন ইরানে। মাটির সঙ্গে, মানুষের সঙ্গে, রাজনীতির বিশ্বের সঙ্গে এমন জঘন্য একটা, মানে এখানে একটা যাকে বলা হয় রসায়ন রয়েছে, যে এখানে প্রকৃতিও কখনো হস্তক্ষেপ করে না। এই যে বারবার কোরআনে আসে আদ জাতি, সামুদ জাতি, বারবার বনি ইসরায়েল জাতি, কেন একটা জাতির এই নামগুলো আসে? কিংবা ঘুরে ফিরে কেন জেরুজালেম, প্যালেস্টাইন, মক্কা, মদিনা, কেন বারবার রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ, লন্ডন, ঢাকা, দিল্লি, কেন এই নামগুলো বারবার আসে? আচ্ছা, এই ঢাকার পরিবর্তে নারায়ণগঞ্জ হতে পারে না? আপনি দিল্লির পরিবর্তে আগ্রা হতে পারে না? কেন ওই জায়গাগুলো হয়? এর যে ব্যাখ্যা উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, যে মানুষ ব্যক্তিকে কেন্দ্র করে, পরিবারকে কেন্দ্র করে, ভূখণ্ডকে কেন্দ্র করে তাদের যে রাজনৈতিক বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গা থেকে তারা কখনো বেরোতে পারে না। তো সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দল করা, তাদেরকে রাজনীতির বাইরে রাখার যে সিদ্ধান্ত, এই কাজটি যারা সরকারের কর্তা ব্যক্তি তারা হয়তো করেছেন রাগের বশে, অজ্ঞতার বশে, অথবা মনে করছে যে আমরা যদি এই কাজ না করি আমাদেরকে কেউ দিল্লির দোসর বলবে, আওয়ামী লীগের দোসর বলবে, এবং আমরা বোধহয় রাজনীতিতে পিছিয়ে পড়ব। বোঝার চেষ্টা করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম এবং প্রধান তার যে লায়াবিলিটিস, এটা ছিল মব। এবং এই মবটা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ৩২ নম্বর যে ভাঙা হয়েছে, এই ৩২ নম্বর ভাঙার কারণে তার যে এই যে জনপ্রিয়তা, এবং সর্বশেষ প্রথম আলো এবং ডেইলি স্টারে যে মব হয়েছে, এই অল্প কয়েকটা বিষয় নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ১৭ মাসের মাথায় এসে যে অপমান নিয়ে, যে যাকে বলে কষ্ট নিয়ে, যেটাকে বলা হয় রিগ্রেট অ্যান্ড নেগলিজেন্সি, এটি নিয়ে তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। এই জলজান্ত প্রমাণ সামনে থাকার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জমানাতে যে আইনটা করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনটিকে আবার এই পার্লামেন্টে যেভাবে বাস্তব রূপ লাভ করার জন্য যে আইন পাশ করা হলো, সারা বাংলাদেশের বিএনপির সব লোক হয়তো তালি বাজাচ্ছে। কিন্তু আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলে গেলাম, এর ফলে যে রাজনীতির প্রতিক্রিয়া হবে, এই প্রতিক্রিয়া সামাল দেওয়ার মতো ক্ষমতা বিএনপির কারোরই নাই। এখন বিএনপিতে যারা আছে আমি তাদের সবাইকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, পারিবারিকভাবে চিনি, কাছাকাছিভাবে চিনি। আবার আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে তাদেরকে খুব ঘনিষ্ঠভাবে চিনি। এই রাজনীতি, এই শহরের রাজনীতি,
সেই জাতীয় পর্যায়ে 1986 আজকে প্রায় 40 বছর যাবত এই রাজনীতি দেখছি। কত রাজা দেখলাম, কত বাদশা দেখলাম, কত প্রধানমন্ত্রী দেখলাম, কত প্রেসিডেন্ট দেখলাম। সেই 86 সন থেকে 1986 থেকে সরাসরি এরকম এরশাদের এইখানে বসা, আমি এখানে বসা, ওই পর্যায়ে দেখার সুযোগ হয়েছে। এর মধ্যে কত লোক মরে গেল, কত লোক চলে গেল, আমার মরণ হয় না, আমি আমার মতোই আছি। রনি ভাই, আমি একটু জানতে চাই, তা হচ্ছে যে 50% দেশের মানুষের 50% হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার, আওয়ামী লীগ এবং তার সহযোগী যে সহযোগী দলগুলোর। হ্যাঁ, এবং আপনি আদর্শের কথাও বলেছেন। এই পরিসংখ্যানটা কি আপনার মনে হয়েছে সেজন্য বললেন? আবার একসময় আওয়ামী লীগের ভক্ত থেকেও থাকলে 24 পরবর্তী সময়ে এই সংখ্যাটা কি এতটা বাড়ছে। বলার কি সুযোগ আছে আপনার? আরো বেড়েছে মনে হচ্ছে? আরো বেড়েছে, আরো বেড়েছে। এর কারণে গত 24 মাসে বাংলাদেশে এমন কিছু হয়নি, এখনো সবাই বলছে গাছের পাতা নড়ে চড়ে অমুকের কথা মনে পড়ে, ওই রাস্তা দেখে, ওই ব্রিজ দেখে, কালভার্ট দেখে বলে এটা বানাইছে কোন শালায়, এই সমস্ত কথাবার্তা হয়। তো যার জন্য হয় কি, বাস্তবতা বুঝতে হবে। তেল মারার জন্য দেয়ার আর ম্যানি প্ল্যাটফর্ম, বাট বাস্তবতা হলো যে দিন যত যাচ্ছে সরকার যদি খুব বেশি সফল হয়ে যায়, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সফল হতেন, একটা রাজনৈতিক দলকে আসলে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়, চিন্তা দ্বারা, ডায়ালগ দ্বারা। কিন্তু মানে অস্ত্র দ্বারা যদি কোনো কিছু মোকাবেলা করা যেত, তাহলে চেঙ্গিস খান অনেক কিছু মোকাবেলা করতে পারতেন, হালাকু খান মোকাবেলা করতে পারতেন, হিটলার মোকাবেলা করতে পারতেন। কিন্তু দেখা গেল ওই যে কবে একজন লিখে গেছেন, একজন ডাস ক্যাপিটাল সারা পৃথিবীকে তছনছ করে দিয়েছে, কিংবা রুশো মতো একজন মানুষ কিছু লেখা লিখে গেছেন পৃথিবীর জন্য এখনো পর্যন্ত, কিংবা জন লক কিছু কথা বলে গেছেন, ইভেন অ্যাডাম স্মিথ যে কথাগুলো বলে গেছেন, কিংবা আমরা ধরেন অনেক বড় আমেরিকাতে অনেক প্রেসিডেন্ট আছে, কিন্তু ডেমোক্রেসি, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, ডায়ালগ দিয়ে পৃথিবীকে দমন করতে হবে। জি, রনি ভাই, আপনার কাছে ফিরবো, তবে ডক্টর মাসুমের কাছে যাব। হয়তো ফিরে আমি বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগের সময়ে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি অনেক সময় বলা হয় 3, 4, 5, 6, 7% ছিল। এত সেই ভোটার উপস্থিতির জায়গায় আপনি 50% তাদের দিয়ে দিলেন কিভাবে? আমি শুনতে চাইবো একটু। আব্দুল লতিফ মাসুম, কাজটি ভালো হয়নি, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এটি গোলাম মাওলা রনি ভাই বলেছেন, এবং আরো বেশ কিছু বিষয়। আপনার কাছে সরাসরি আসি আপনার মন্তব্য শুনতে, আর তার তার কথাগুলো কোট করে আমি হয়তো জানতে চাইবো, আপনার যদি কিছু ছুটে যায়। বাংলাদেশের রাজনীতি অবশ্যই বাংলাদেশের অতীত, বাংলাদেশের জনচরিত্র, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের অর্থনীতি ইত্যাদি দ্বারা পরিচালিত হবে। একটা সময় ছিল যে রাজনীতিতে আওয়ামী লীগের একটা অপ্রতিরোধ্য ভূমিকা ছিল। ধরুন, এটি 60s সদফা থেকে শুরু করে একেবারে মুক্তিযুদ্ধ পর্যন্ত আওয়ামী লীগের একটা নিরঙ্কুশ ভূমিকা ছিল। যখনই মুক্তিযুদ্ধের পরে তাদের রাজত্ব ফিরে এসেছে, তাদের শাসন ব্যবস্থা মানুষ দেখেছে এবং মানুষ বিগড়ে গেছে, অসন্তোষ প্রকাশ করেছে তাদের। আমি সেই সময়ের মানুষ, আমি 60s কথা, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে 70 পরবর্তী সময়ে প্রত্যক্ষভাবে তাদের কার্যক্রম দেখার, বোঝার সুযোগ আমার হয়েছে। সেখানে তারা একটি গণবিরোধী ভূমিকা পালন করার কারণে এমন একটি অবস্থায় পৌঁছলো যে 1975 সনের 15ই আগস্ট যে বিয়োগান্তিক ঘটনাটি ঘটল, তারপরে ইন্নালিল্লাহ বলার মতো লোক বাংলাদেশে ছিল না। আমার চোখের সামনে যখন ভোর রাত্রে নিউজটি আসলো, তখন ছাত্ররা একে অপরের জড়জড়িয়ে আনন্দ প্রকাশ করছে। 75 সনের পরের 15ই আগস্ট সূর্য হলের সামনে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক এর উপরে ছাত্ররা নৃত্য করেছে। অর্থাৎ এটা একটি বড় ধরনের ব্যতিক্রম আমরা লক্ষ্য করি রাজনীতিতে। যখনই কোনো রাজনৈতিক দল তার জনসমর্থন হারিয়ে ফেলে, জনবিরোধী ভূমিকা পালন করে, তখন এই পরিণতিই হয় স্বাভাবিক। এবং ঠিক একই কারণে, একইভাবে
2024 সালের গণ অভ্যুত্থানকে যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে একই অবস্থা দেখবেন যে গত 17 বছর মানে ওই সময়টায় মানে 11 সরকারটাও মানে তাদের সরকার ছিল, এই সরকার এবং 15 বছরে তাদের সরকারটি মানে গণবিরোধী ভূমিকা পালন করার কারণে তারা এই গণবিক্ষোভের সম্মুখীন হয়েছে। আমি একজন কলামিস্ট হিসাবে আমি সাহস করে একথা বলতাম যে বাংলাদেশ একটা বারুদাগারের উপর দাঁড়িয়ে আছে। এই বারুদাগারে যদি কেউ একটু দেশলাইয়ের কাঠি নিক্ষেপ করতে পারে তাহলে বাকি বিস্ফোরণ ঘটবে, তাই বিস্ফোরণ ঘটেছে। এবং কেউ কল্পনাই করেনি, আপনি চিন্তার ব্যতীত মানে 15ই আগস্টের ঘটনাটি যেমন আমাদের চিন্তার বেরিয়ারকে অতিক্রম করেছে, ঠিক তদ্রূপভাবে 5ই আগস্টের মানে বিষয়টিও অনুরূপভাবে বিবেচনা করতে হবে। এখন মানে গোলাম মাওলা রনি দেশের একজন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তার কথা মানুষ খুবই মানে প্রিয় জানে এবং তার কথা খুব মানব মনে করে শোনে। তার সাথে আমার অনুজ প্রতিমও বটে, তো তার সাথে আমার প্রতিনিধিত্বও সে মানে আমার এলাকার জনপ্রতিনিধি, খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব। তো আমি তার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি যে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যে ফর্মুলা রাষ্ট্রবিজ্ঞান দেয় এতে কোনো সন্দেহ নাই, কিন্তু রাজনীতি যদি ফর্মুলার বাইরে যায়, যদি নীতি নৈতিকতা বিশেষ করে জনসমর্থন আপনি যদি 3টি নির্বাচনকে বিবেচনায় আনেন, পর্যালোচনায় আনেন, যেমন ধরেন 2014 সালের নির্বাচন এটি ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের নির্বাচন নিষিদ্ধ রাত্রি নির্বাচন, 2024 সালের নির্বাচন নামি আমির নির্বাচন। এই গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ কাঠামো, সর্বশ্রেষ্ঠ ইনস্টিটিউশন হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে মানে ওই যে গোলাম মাওলা রনি যেমনটি বলছিলেন যে সোশ্যাল কন্ট্রাক্ট, হবসের সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য জনসমষ্টির একটি বড় অংশ প্রতিনিধিত্ব নির্বাচন করে, একটি সোশ্যাল কন্ট্রাক্ট, একটা সময়, একটা চুক্তির মতো। কিন্তু তারা মানে গণতন্ত্রের নামে ইলেকশনটা তারা করেছে, বরং এটা তাদের উচিত ছিল বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করা, মানে শেখতন্ত্র ঘোষণা করা, তাদের নির্বাচন না দিলেও হইতো। রনি ভাই যেটি বলছেন আপনি শুনেছেন নিশ্চয়ই যে 50% সাপোর্টার তাদের আগে ছিল, 24-এর পরে আরো বেড়েছে, প্রশ্নই আসে না, বরং বিপরীত চরিত্র। তাদের জনপ্রিয়তা 1970 সালে আমি দেখেছি, আমি নিজে ভোট দিয়েছি, আমার ভোট হয়নি আমার, কিন্তু মজা করে ভোট দিয়েছি আমি 70 সালে নির্বাচনে। 70 সাল থেকে এ পর্যন্ত যদি তাদের দিকে থাকি, 70 সালে তাদের জনপ্রিয় ছিল 90%। 73 সালে তাদের জনপ্রিয়তা অতটা কমেনি যে তারা ক্ষমতাচ্যুত হবে, কিন্তু বঙ্গবন্ধু মানুষকে বিশ্বাস করতে পারলেন না। তিনি আব্দুর রাজ্জাক, আমাদের জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক তাকে পরামর্শ দিয়েছিলেন যে বিরোধী দলকে মানে কাজ করার সুযোগ দেওয়া। তিনি উত্তরে বলেছিলেন তারা কোথায়, কেউ বিরোধী নাই। অর্থাৎ তিনি বিরোধী শক্তিকে যে এন্ডোর্স করতে পারেন নাই, মানে তার কথাবার্তা, তার জীবনাচার এবং অবশেষে বাকশালে তার উত্তরণ এটা প্রমাণ করে যে তিনি মনপ্রাণে গণতান্ত্রিক ছিলেন না এবং জনপ্রিয়তার ধস নেমেছে। এখন মানে সময় তো অতিক্রান্ত হয়। 1975 সালের আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে 21 বছর পরে ছলে বলে কলে কৌশলে জামাতকে বিচ্ছিন্ন করে, বিএনপিকে জামাত থেকে বিচ্ছিন্ন করে তারা ক্ষমতায় এসেছিল। এটি ফ্যাব্রিকেটেড ইলেকশন ছিল। এবং আমার কাছে তথ্য বা আমার একটা শখ আছে যে এইগুলো পোস্টার এগুলো সংগ্রহ করার একটা বাতি আমার আছে। সেখান থেকে তারা জনপ্রিয়তা ছিল, মানে পরিসংখ্যান যদি ভোটের জনপ্রিয়তা আপনি ধরেন তাহলে পরে আওয়ামী লীগ বিএনপি মোটামুটি সমান 30% 35%, এইভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি। যখন জনবিস্ফোরণটি ঘটলো 1924 সালের 5ই
আগস্ট। আগস্টে জনবিস্ফোরণটি ঘটলো, তখন তাদের জনপ্রিয়তা প্রায় সংকুচিত হতে হতে আমার ধারণা যে 18%। ওই যে পরিসংখ্যানগুলো বলছে না, মানে আমার কথাগুলো গণধরণী আবেগের সাথে কথা বলছে কিনা আমি জানি না। তো ওই পরিসংখ্যানগুলো আমাদেরকে বলে যে পরিসংখ্যানগুলো ভোটের আগে আমরা নির্বাচনী প্রচারণার পূর্বক্ষণে লক্ষ্য করেছি, তার সেখানে তাকে 18% বা 20% দেওয়া হয়েছে, এবং এটা একটি ক্রমহ্রাসমান শক্তি। জি, আমি আপনার কাছে ফিরবো, জানতে চাইবো হয়তো যে রনি ভাই বলেছেন যে এবং আপনি তো রাজনীতির পড়ান, রাজনীতির শিক্ষকও বটে, সেখানে যে আদর্শের কথাটা বলল, এভাবে আসলে আদর্শ কিংবা দল একদম ভ্যানিশ হয়ে যাওয়ার ইতিহাস আছে কিনা, নতুন কোনো শক্তি আবার জন্ম হয় কিনা, কিংবা আদর্শ অন্য কোথাও ডাইভার্ট হয় কিনা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। ভোটের উপস্থিতি নিয়ে কথা শুনছিলাম, রনি ভাই কোত্থেকে পেলেন 50 ভাগ আওয়ামী লীগের, এখন বেড়ে তাহলে সেটি 60-70 ভাগ যদি হয়েই যায়, সেটি কোত্থেকে বলেছেন? আর গত 15-17 বছরে মোটামুটি এই যে আমি ডামির বলল, শফিউল আলম প্রধানের ভাষায় সেটি মানে একটা ভাষায় উনি বলতেন 7-8, অনেকে বলতেন যে পরিসংখ্যান আচ্ছা, ছিল ভোটের, একটু সেটি যাই। আমি আপনাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দিয়ে এভাবে আস্তে আস্তে বলি। প্রথম হলো যে আমাদের দেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দল একে অপরের যাকে বলা হয় কন্টেম্পোরারি। যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন তার নিজস্ব যে জনপ্রিয়তা ইট শোজ, দেখা যায় 35%। কিন্তু যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন এই জনপ্রিয়তাটা কমে 5% কমে গিয়ে বিএনপির জনপ্রিয়তা হয়ে যায় 30%। এর কারণ হলো 5% লোক ইন জেনারেল এরা সবসময় সুযোগ সন্ধানী। এরা করে কি, যে দল ক্ষমতায় তাদের দালালি করে, তাদের পিছু পিছু ঘুরে এবং সমর্থন দেখে। এটাই 80-র দশক থেকে এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, ধরুন আবার মানে আওয়ামী লীগের একই অবস্থা। আওয়ামী লীগেরও ধরেন 30% ইন জেনারেল। আমরা সবাই আজকে 20-25 বছর যাবৎ বিভিন্ন জরিপ, কথাবার্তা, টক শোতে বলে আসছি এদের 30% জনপ্রিয়তা আছে। ক্ষমতায় যখন থাকে 35% হয়ে যায়, আর ক্ষমতার সঙ্গে সঙ্গে 5% কমে যায়। তো ধরুন এখন সেই হিসেবে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে 30%, এখন ক্ষমতায় নাই। আচ্ছা, তো তার সঙ্গে সঙ্গে জাতীয় পার্টি, তার সঙ্গে সঙ্গে জাকের পার্টি। আপনি জাকের পার্টির কত লোক আছে, তার সঙ্গে সঙ্গে তাদের ওই যে ফুলপুরের যে পীর সাহেব ফুলপুরি সিলেটের, তার সঙ্গে সঙ্গে আপনি মাইজ ভান্ডারি, অসংখ্য ইসলামিক দল, তার সঙ্গে সঙ্গে হেফাজতের একটা বিরাট অংশ তাদের সঙ্গে আছে। সব মিলে ইট নট লেস দেন 50%। এগুলো এক। দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করলেন যে এত জনপ্রিয়তা, তাহলে 2014 সনের নির্বাচনে বলা হয়ে থাকে তারা 10%-এর বেশি ভোট পায়নি, বাকিগুলো শিল্পীটি দেখানো হয়েছে। 2018 সনে তারা আসলে মানে 7-8%-এর বেশি ভোটকাররা ভোট কেন্দ্রে যায়নি, কাস্ট হয়নি, কিন্তু ও দেখানো হয়েছে। আর 24 সনে হয়তো 5%ও ছিল না, কিন্তু এটা দেখানো হয়েছে। এটা মানে 24-এ যেটা। তাহলে আপনি ধরুন যে এই ঘটনা সত্য, আই ডু অ্যাগ্রি। ইট মিনস যে যারা সমর্থক তারাও ভোট কেন্দ্রে যায়নি এই কারণে যে তারা দেখতেছে এই ভোটের দিলেও হয়ে যাবে, না দিলেও হয়ে যাবে, গেলেও হবে, না গেলেও হবে, ওরা শিল্পী টাবে অযথা কষ্ট করে আমি যাব কেন। এগুলো এক। 2 নম্বর হলো যে ভোটারদের মধ্যে একটা যখন উত্তেজনা তৈরি হয়, আমরা যেহেতু ভোট করছি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এখানে একটা জোয়ার আসে। তো জোয়ার আসার পর প্রতিটি ভোটারের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয় ভোট দেওয়ার জন্য। সেই উন্মাদনাটা পর্যাপ্ত প্রতিযোগিতা না থাকলে সেটা তৈরি করা যায় না। ফলে অনেক লোক মানে নিজের দলের সমর্থক হওয়া সত্ত্বেও ভোট কেন্দ্রে যায় না। 24-এর নির্বাচনে আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে, হাজার হাজার কোটি টাকা খরচ করেছে ভোট কেন্দ্রে ভোটার আনার জন্য, কিন্তু তারা পারে নাই এই সাইকোলজিক্যাল অবস্থার কারণে। এটা হলো আমার ব্যাখ্যা। আচ্ছা, এরপরে যে আপনি বললেন যে এখন বাড়লো কেন, এখন কি এটাকে 50 থেকে বেড়ে 60% হলো কি না? হতে পারে, অস্বাভাবিক নয়। কেন হতে পারে? সেটা হলো যে আওয়ামী লীগের যারা আছে তারা ওই বললাম যে 5% লোক এখন তারা সুবিধাভোগী, তারা দালাল, তারা টেন্ডারবাজ, তারাই ওই আওয়ামী লীগের সময় পুরো মাখন খেয়েছে। এখন তারা অনেক অফ হয়ে গেছে, অনেকে পালিয়ে গেছে। ধরুন 5% লোক কিন্তু মুখের কথা না। আপনি 18 কোটি মানুষের মধ্যে 5% লোক বিরাট ব্যাপার।
এই 5% লোকের একটা বিরাট অংশ পালিয়ে গেছে, বিরাট অংশ জেলে আছে, বিরাট অংশ মাথা একদম নুয়ে আছে, বিরাট অংশ হয়তো আব্দুল লতিফ মাসুম সাহেবের পিছিয়ে পিছিয়ে ঘুরছে, স্যার অন্যায় তো করে ফেলছি, একটু দয়া করে একটু মিলিয়ে দেন না। হ্যাঁ, তো এরকম 5% লোক আছে, বাকি লোকগুলো ঝিম ধরে আছে যার যার জায়গাতে। অন্যদিকে বিএনপির যারা লোকজন আছে, যারা বললো যে আমি কিছু পাইলাম না, তারা এখন রাগ করে বলতেছে যে এই দল করে লাভটা হইল কি, এসে তো শেখ হাসিনাই ভালো ছিল, লাভটা হইল কি। এইরকম সংখ্যা নট লেস দেন 5%। আচ্ছা, জামাতেরও যে সমস্ত লোকজন গত 17 মাসে জামাত ইউনূস যে নিউট্রাল, যে আমাদের দেশে একটা ভোটার আছে অলমোস্ট 20% লোক একটা ফ্লোটিং ভোট আছে, এরা সবসময় আফসোস লীগ, মানে বাংলাদেশের 20% তারা কোনো অবস্থাতেই সুখী হয় না। তারা করে কি, পরিবর্তিত পরিস্থিতি যেই দলে জোয়ার আসে সেই দলে ভোট দেয়, ভোটের আগে তারা মত পরিবর্তন করে, আর এই ভোট হয়ে যাওয়ার পরে উইদিন 15 ডেজের মধ্যে তারা করে কি তাদের মত আবার পরিবর্তন করে ফেলে এবং আফসোস করে, কপাল থাপড়ায় যে কী করলাম, কেন ভোট দিলাম। এই যে এখন যখন পেট্রোল পাম্পে যে সমস্ত লোক গাড়ি আনতে যাচ্ছে, তারা সবাই বিএনপিকে গালাগালি করে অস্থির করে ফেলছে, এই ভোট দিয়ে কী ছিল, শেখ হাসিনার আমলে তো এরকম ঘটনা ঘটে নাই। তাহলে এই যে দেখেন যে অবস্থা যদি হয় এরকম একটা কিন্তু পরিস্থিতিতে, রনি ভাই পেট্রোল দাম বাড়ালো না সেটার জন্য বাহাবা দিচ্ছে না মনে করছেন, মানুষ গালিয়ে দিল। না না না, মানুষ তো বিশ্ব পরিস্থিতি বাংলাদেশের মানুষ বুঝতেছে না। আপনার যদি মানুষ এত কিছু বুঝতো তাহলে তো আর আমরা বাঙালি থাকতাম না। রনি ভাই, আপনি একটা প্রশ্ন বলেছেন যে শূন্যতা সহ্য হয় না, শূন্যতার জায়গায় কি এখন জামাত এনসিপি কোনো জায়গা করে নিতে পারেনি? না, জামাত এনসিপি বিএনপি পারবে না। এর কারণ হলো যারা জামাত করে, আল্লাহ ওদেরকে তৈরি করেছে শুধু জামাত করার জন্য। ওদের চেহারার মধ্যে আপনি দেখবেন দাড়িপাল্লা ভাব আছে, তাদের আচার আচরণ চালচলন জামাতে জামাতে। এগুলো ভোট তো শুধু জামাত দেয়নি, আপনি ঢাকায় দেখেছেন যে গুরুত্বপূর্ণ অনেক সিট কিন্তু জামাত শুনেন, এবার ইলেক্টেড হয়েছে। জামাত এনসিপি তারা নিজেরা বলছে ইঞ্জিনিয়ারিং হয়েছে ভোটে, আমার বলার দরকার নেই। বিএনপি বলছে ইঞ্জিনিয়ারিং হয়েছে, বলছে যে আরে অমুক অমুক হইলো জামাতের, ওকে হওয়ার কথা নাকি, ও তো ইঞ্জিনিয়ারিং করে হয়েছে। ফলে এই ভোট নিয়ে এখন যেভাবে 14, 18, 24 নিয়ে আমরা যে কথা বলছি, খুব বেশি দেরি লাগবে না, 26-এ এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যাবে খুব দ্রুত এবং খুব সহজে বুঝতে পারবেন। এদেরই মধ্যে ধরেন এই যে জামাতের একজন সামরিক কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান, তিনি তো বলছেন যে এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করার জন্য যে সমস্ত আওয়ামী লীগের ইঞ্জিনিয়াররা পালিয়ে গিয়েছিল বিভিন্ন বাহিনীর, তাদেরকে ভারত থেকে চোরাই পথে এনে এই ইঞ্জিনিয়ারিং করে আবার তাদেরকে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে। আমার কথা না, কর্নেল হাসিনের কথা। তো যার জন্য এখানে অনেক কিছু হয়েছে। আপনি তো ভোটের দিন তো আমি ঘুরছি সারাদিন, আমার নিজের ভোট করার অভিজ্ঞতা আছে। আপনি এখন সাংবাদিক, একটা সময় এই রাজপথে আমরাও ঘুরেছি। এখন আপনাদের অনেক টেকনোলজি আছে, কিন্তু আমরা যখন 86-87 সালে সাংবাদিকতা করতাম তখন আমাদের 90% আমাদের চিন্তা করে, বুদ্ধি দিয়ে, প্রজ্ঞা দিয়ে পরিস্থিতি নিউজ তৈরি করতে হতো, আর এখন নিউজ এমনিভাবে তৈরি হয়ে যায়। তো সেই দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে আমি ঢাকা শহরে ঘুরছি, ভোট কেন্দ্রের লাইন, ভোটের ফলাফল, যারা নির্বাচিত হয়েছে এবং যারা পরাজিত হয়েছে, আমি একটা ডট কোথাও মিলাতে পারিনি আমার দৃষ্টিতে। ফলে এগুলো নিয়ে হয় কি, বলা যায় অনেক কথা বলা যায়, আত্মতৃপ্তি পাওয়া যায়, কিন্তু সব মানুষ যদি তেলবাজি করবে, সব মানুষ যদি মন্ত্রী এমপি হবে, তাহলে 2-4 জন তো গোলাম মোল্লা রনি থাকা লাগবে, যারা আসলে এই সমাজে আসলে যারা এমপি হতে চায় না, কোনো দলের পদপদবী হতে চায় না। তো এইভাবেই আসলে চলছে যে প্রকৃতি আসলে শূন্যতা তৈরি হয় না। এক কথা বলে পরবর্তী টার্মে বলবো, আওয়ামী লীগ, আমার প্রেডিকশন ছিল যদি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হতো 20 বছরের মধ্যে আওয়ামী লীগ আসতে পারতো না। আর এখন যদি আগামী 20 দিন পরে আওয়ামী লীগ বাংলাদেশে অপরিহার্য হয়ে পড়ে, আমি খুব আশ্চর্য হব না। আমি একটু খুব ছোট করে একটু শুনতে চাই, তা হচ্ছে যে প্রশ্নটা ছিল যে এই যে শূন্যতা বলছে, যে আদর্শ কিংবা শূন্যতা কিংবা এইভাবে দল একদম ভ্যানিশ করে ফেলার সুযোগ আছে কিনা, বা রাজনীতিতে এরকম ইতিহাস আছে কিনা যে একটি দলের প্রতি মানুষ বিমুখী হয়ে গেল যাবে এরকম? বাংলাদেশ থেকে এই উদাহরণ আছে। রাজনীতিক রাষ্ট্রবিজ্ঞানে আমরা 3 ভাগে ভাগ করি। জি, মানে প্র্যাগম্যাটিক পার্টিস, অর্থাৎ রাজনৈতিক দলগুলো তাদের সুবিধা অনুযায়ী মানে কথা বলবে, জনগণ মতের দিকে তাকিয়ে কথা বলবে, ক্ষমতাকে কেন্দ্রে কেন্দ্রে বলবে। এটা আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতাশ্রয়ী পার্টি। দ্বিতীয়ত সেটা হচ্ছে আদর্শিক পার্টি। এটা কমিউনিস্ট পার্টি বা জামাত ইসলামীকে আমরা আদর্শিক পার্টি বলে গণ্য করি। তৃতীয়ত যে অবস্থাটি, সেটা হচ্ছে যে কখনো কখনো রিজিওনাল বা কখনো কখনো ইস্যু ভিত্তিক, মানে এই যে জেনজি ইত্যাদি এই ধরনের পার্টি। তো সেখানে
আহ, বাংলাদেশের মানুষের জনচরিত্রটা এরকম যে ওই যে বাংলা গানের মতো আল্লাহ যারে দায় তারে সাপর ফেরা দেয়। জি তো বাংলাদেশের জনগণ 1935 সালে, 1946 সালে, 1970 সালে, 1973 সালে মানে সাপর ফাইরা মানে ফাতেমা জিন্নাহ নির্বাচনটা বলেন না, হ্যাঁ। বেসিক ডেমোক্রেসি বলেন, বেসিক একই অবস্থা। ডেমোক্রেসিতে সেই একই অবস্থা ছিল আমি চোখের সামনে দেখা। এখন বাংলাদেশে যখন আওয়ামী লীগের পরে বিএনপি ক্ষমতাসীন হলো, বিএনপির নেতৃত্বের প্রতি জিয়াউর রহমানের রাষ্ট্র নায়কোচিত গুণাবলীর প্রতি, রাষ্ট্রের প্রতি তার মমত্বের জন্য তার মানে তার যে আহ, উন্নয়নমুখী কর্মধারা বা কৌশল, এতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। এবং ওই একই কথা 1979 সালের নির্বাচনে বিএনপি বিপুল বিজয় অর্জন করে। এরপরে আপনারা খেয়াল করেছেন যে এরশাদের আমলে ওই হাসিনা স্টাইলের ফ্যাব্রিকেটেড নির্বাচন হয়েছে 86 সালে এবং 88 সালে। তো ওই সময় পাকিস্তান আমলে 46 সালে যে মুসলিম লীগ নিরঙ্কুশ জয়লাভ করেছিল 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনের মাধ্যমে তার কবর রচিত হয়েছে। এবং বাংলাদেশের মাটিতে মুসলিম লীগ আর কখনোই জনপ্রিয়তা অর্জন, এটা অলরেডি কবর রচিত হয়ে গেছে। জি আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই। জি জি 96 সালে যদি আওয়ামী লীগ ছলে বলে কলে কৌশলে বিএনপি এবং জামাতকে বিচ্ছিন্ন না করতো, তাহলে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের আবির্ভাব হতো না, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যেত। একদমই 30 সেকেন্ডে শুনতে চাই। দলটির আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক এক নেতা বলেছে যে এর জন্য দায় নিতে হবে বিএনপিকে, ভবিষ্যৎ পরিণতির ফলাফল তাদেরকে ভোগ করতে হবে। রনি ভাইও যেমনটা বলেছেন যে রাজনীতিতে এর প্রতিক্রিয়া ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই। আপনি কি রনি ভাইয়ের কথার সাথে আমি একমত? আদৌ একমত না। জি বাংলাদেশের জনগণ যতদিন থাকবে, হুম বাংলাদেশের আপনি দেখেছেন জি যে গণবিপ্লব যাকে বলে, গণ অভ্যুত্থান যাকে বলে, সেটি ঘটেছে। গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, আপনার কাছে যে প্রসঙ্গটি ছিল ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বলা যায় তলানিতে পৌঁছে গিয়েছিল গত 1.5-2 বছরে, সেই সম্পর্কে তারা যদিও আগে থেকেই বলেছিল যে রাজনৈতিক সরকার আসলে হয়তোবা সমাধানের দিকে যেতে পারে। দুই দেশে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের মিটিংয়ে আপনি জানেন তার প্রভাব অলরেডি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা হচ্ছে যে তিনি যাবেন। বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চাওয়া হয়েছিল, তারা হাদি হত্যাকারীদের ফেরতের ব্যাপারে এগ্রি হয়েছে। স্বাভাবিক কি হতে বরফ গলা কি শুরু করলো? আর এই যে দিল্লি বাংলাদেশের সম্পর্কের মধ্যে হয়তো মানে ম্যান টু ম্যান, পাবলিক টু পাবলিক কমিউনিকেশন কি এর মাধ্যমে শুরু হয়েই যাবে কিনা, একটু শুনতে চাই বিশ্লেষণটা। আমার দৃষ্টিতে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা একটা জটিল। যারা রাজপথে থাকে তারা ভারতকে গালি দিয়ে মূলত মানুষের সহানুভূতি পায়। আমাদের দেশে 1000 বছর ধরে একটা দিল্লি বিরোধী সেন্টিমেন্ট আছে। জি এই কারণ হলো সেই দিল্লি থেকে, কখনো গুজরাট থেকে, ইভেন কখনো মুর্শিদাবাদ থেকে জি এই বাংলাদেশে এত বেশি আক্রমণ পরিচালিত হয়ে গেছে যে আমাদের রক্তের মধ্যে প্যাথোলজিক্যালি একটা ভারত বিরোধী মনোভাব আছে। এটাই বাস্তবতা। ফলে যখনই আপনি দিল্লির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলেন, তখন সঙ্গত কারণেই মানুষ, সাধারণ মানুষ, আমজনতা, ওই যে তার ভিতরে যে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে, এই কারণে তারা দিল্লির বিরোধিতা করে। দ্বিতীয়ত হলো যে আমাদের এই 1000 বছর ইতিহাসে যারা যখনই ক্ষমতায় থেকেছে, সে বাংলার বারু ভূঁইয়া কিংবা ইলিয়াস শাহী বংশ কিংবা ধরুন 72 থেকে আজ অবধি রাষ্ট্র ক্ষমতায় থেকে দিল্লির সাথে সম্পর্ক রক্ষা না করে কেউ চলতে পারেনি। ফলে তারেক রহমান সাহেবকে যদি সরকার চালাতে হয়, ক্ষমতায় 5 বছর সুন্দরভাবে থাকতে হয়, তাহলে তাকে অবশ্যই অবশ্যই দিল্লির সহযোগিতা লাগবে। অনুরূপভাবে এখন গ্লোবাল পার্সপেক্টিভে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইকোনমি ভারতের বেশিরভাগ যে প্রদেশ আছে, হাতে গোনা 3 থেকে 4টি প্রদেশ ছাড়া বেশিরভাগ প্রদেশের চাইতে বাংলাদেশের ইকোনমি এখন ভারতের চাইতেও ভালো।
আমাদের যে কনজিউমিং পাওয়ার, আমাদের যে জিডিপি যা কিছু আছে, এটা ভারতের জন্য এই মুহূর্তে মাখন জাতি বলে আপনি বলে, একটা জাস্ট লাইক এ ক্রিম। তো কাজী এই যে গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের যে যে বৈরিতা, এই বৈরিতার কারণে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, ভারতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, আমি এটাকে স্বাগত জানাই। দ্বিতীয়ত হলো যে এখানে সরকার প্রধান পররাষ্ট্রমন্ত্রী গেছেন, এখানে ভালো কিছু হোক, এটি নিয়ে আবেগ প্রবণ হওয়ার কোনো দরকার নেই। আর সরকার প্রতি আমি অনুরোধ জানাবো, বিরোধী দল এটা নিয়ে পানি ঘোলা করবে, বিভিন্ন ইউটিউবার ফেসবুকার তারা দিল্লি না পিন্ডি তারেক জিয়ার 14 গোষ্ঠী উদ্ধার করবে, ডাজ নট ম্যাটার। তাকে রাষ্ট্র চালাতে হবে নেতার মতো করে। তিনি যেটা সিদ্ধান্ত নেবেন দেশের জন্য যেটা কল্যাণকর হবে সেটাই করবেন। আর সেই কাজ করতে গিয়ে যদি দেশের কল্যাণের জন্য যদি কখনো কখনো তাকে সেই যে পাবলিকের যে সেন্টিমেন্টের বিরুদ্ধে যেতে হয়, এটাও একটা নেতার তার রাজনৈতিক প্রজ্ঞা। তো সেই দিক থেকে আমি মনে করি যে ভারতের সাথে যে সম্পর্কের দ্বারটা খুলেছে, এটা চালিয়ে নেওয়া উচিত। এখন ওই মানে যাকে বলে মান্দাত্তার আমলের সেই নাই। এক সময় 200 বছর কন্টিনিউয়াসলি যুদ্ধ করেছে ফ্রান্স এবং ইংল্যান্ড, এখন তাদের মধ্যে কোনো ভিসা নেই। পুরো ইউরোপের মধ্যে দেশগুলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু ওই দিন ইউরোপের মধ্যে হিটলার যে যুদ্ধ অন্তর্বর্তী করেছে, সরকারের সাথে দূরত্ব কিংবা এখনকার সময়ে যারা বাংলাদেশ পরিচালনায় রয়েছে সরকার কিংবা বিরোধী দল, তাদের সাথে ভারত দেশের তো বিরোধ নেই নিশ্চয়ই, বিরোধ যে যাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা পালিয়ে গিয়েছে তাদের আশ্রয় দেয়া নিয়ে, সেটি তো নিশ্চয়ই অস্বীকার করবেন না না। ওটা নিয়ে সেক্ষেত্রে কি আওয়ামী লীগের উপর ভারতের বা ভারতীয় ক্ষমতাসীন দলের আশীর্বাদের হাত কি সরে যাচ্ছে এর মাধ্যমে? শোনেন, ভারত ইজ নট এ স্টুপিড কান্ট্রি। ভারত আমাদের দেশের মতো এরকম দেশ না। ওখানকার জনগণ যথেষ্ট রাজনীতি সচেতন, তারা আমাদের সে দেশপ্রেমিক, দেশের প্রয়োজনে তারা এক হতে পারে। শুনুন, আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, এটা অ্যাবসলিউটলি ব্র্যাকেট বন্দি একটা ভিন্ন প্রসঙ্গ। এটার সঙ্গে তারেক রহমান সাহেবের সম্পর্ক, বাংলাদেশের সাথে সম্পর্ক মিলানোটা ইস স্টুপিটি, বেকুবি। আপনি কিন্তু জানতে করেন একমাত্র আওয়ামী লীগকেই তারা আস্থায় রাখে, এটি তৎকালীন আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতারাই কিন্তু প্রকাশ্যে বলে বেড়াতো এবং পরবর্তীতে দেখাও তাহলে অনেকটা আওয়ামী লীগের গিয়েছে। লোকজন কি বলবে নাকি, তারা কি আপনার আমার মতো নাকি, তারা কি বলবে নাকি যে আমাদেরকে বাদ দিয়ে তারেক জিয়ার সাথে তার সম্পর্ক আছে, লন্ডনের রীতিমতো বৈঠক হয়? তারা কি বলবে নাকি যে আমাদের আমিরের সাথেও ভারতের রয়্যাল লোকজন বৈঠক হয়? এই কথা তারা বলবে নাকি? তারা তো কথা বলবি আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক, দিস ইজ পলিটিক্স। কিন্তু রিয়েলিটি হলো, ভারত যদি আজকে মানে ভারত কিন্তু যদি হ্যান্ডেল করতে পারতো, ডক্টর মোহাম্মদ ইউনূস হ্যান্ডেল করতে পারতেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক হতো। এখন যেটা তারেক রহমান সাহেবের সাথে হয়েছে তার সঙ্গে হতো, কিন্তু তিনি ওই যে একজন ইউটিউবার বলছে দিল্লিতে যাওয়া যাবে না, ওটা অমুক 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 এই কাজ করে। মূলত যদি ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে ডিপ্লোম্যাটিক্যালি সলভ করতেন এবং শেখ হাসিনার বিষয়টা আলাদা রাখতেন, ওটার সঙ্গে তার ভারতের সম্পর্কটা না জড়াতেন, তাহলে তিনি আরও বেশ কিছুদিন ক্ষমতা থাকতে পারতেন, তার বিদায়টা সম্মানজনক হতো। আর এখন তাকে গ্রেপ্তার করার, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা করার, তার ওই উপদেষ্টাদেরকে দুদকে ডাকার যে সমস্ত কথাবার্তা হচ্ছে, একটাও হতো না। রনি ভাই, আওয়ামী লীগই ভারতের আস্থা, এরকম কথা আমরা শুনতে পেতাম, অনেক বিশ্লেষকরা বলতেন, তাহলে বিষয়টি কি ভুল? একেবারে ভুল। বরং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত ছিল এবং শেখ হাসিনা এই যে ডিপ স্টেট, এই যে তার যে ক্ষমতাচ্যুতি, এই ক্ষমতাচ্যুতির পিছনে ভারতের গ্রিন সিগন্যাল ছিল। ভারত এখানে গ্রিন সিগন্যাল না দিলে এখানে এই কাজটা হতো না। শেখ হাসিনার যে পতন হয়েছে তার পিছনে ভারতেরও হাত আছে। অনেক ধন্যবাদ। আমি একটু আপনার কাছ থেকে অধ্যাপক ডক্টর মাসুম আপনার কাছ থেকে শুনতে চাই এই বিষয়ে। আপনি শুনলেন তার কথা, প্রথমেই এখান থেকেই একটু আসি। আওয়ামী লীগই আস্থা, আপনারাও বলেছেন যে নানাবিধ কারণে সবসময় ভারতের ক্ষমতাসীনরা আওয়ামী লীগকে তাদের আস্থাভাজন মনে করত, যদিও রনি ভাই বলেছেন যে একদমই ভুল তথ্য। আপনার বিশ্লেষণ শুনতে চাই। পররাষ্ট্রনীতি সম্পর্কে যখনই আমরা কথা বলি তখন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী পামারস্টোনের একটি কথা খুব উদ্ধৃত হয়। সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন ডাজন্ট হ্যাভ এনি পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো বাট হ্যাজ গট পার্মানেন্ট ইন্টারেস্ট। আমি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থী হিসাবে আমি গত 20 বছর 25 বছর যাবত পররাষ্ট্রনীতি পড়েই আসছি। সেই হিসাবে একটু সামান্য অভিজ্ঞতা আছে। তো আমি বলতে চাই যে যে কোনো পররাষ্ট্রনীতির নির্ধারক হবে রাষ্ট্রীয় আদর্শ, স্বার্থ। সেখানে
আহ, বাংলাদেশের যেহেতু জন্মলাভটা ভারতের অনুগ্রহে হয়েছে, সেই জন্য প্রথম দিকের আপনারা সিক্রেট প্যাক্টের কথা শোনেন, নানা ধরনের চুক্তি, নানা ধরনের বৈধতা অবৈধতার কথা আপনারা শোনেন। ৭২ থেকে ৭৫ পর্যন্ত একটা সময় গেছে যখন বৈশ্বিক রাজনীতিতে পাকিস্তান মানে প্রো মার্কিন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে, পরবর্তীকালে এটা প্রো সোভিয়েত হয়ে গেছে। তো এই ধারাবাহিকতায় ভারত আমাদের ভাগ্য নিয়ন্তা হয়ে গেছে। এমন উদাহরণ আছে যে বঙ্গবন্ধুর সময় জাহাজ কিনবে, সেটি সিঙ্গাপুর থেকে কেনা যাবে না, সেটি ভারত থেকে কিনতে হবে, তাজুনকে উনি ধমক দিয়েছেন। একটা স্মৃতিকথা থেকে আমি আপনাকে উদ্ধৃত করছি। আর ভারতের, আমার কাছে অবাক লাগে, ভারতের মতো বিশ্বের বৃহত্তম একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে ব্যুরোক্রাসি অসম্ভব 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 রকমের স্ট্রং ইনস্ট্রুমেন্টালাইজ, সেখানে পিপল টু পিপল রিলেশনের পরিবর্তে পার্সন অথবা পার্টি, যে পার্টি টু পার্টি যে ফ্রেন্ডশিপ তারা মানে নির্ণয় করলেন, স্থায়িত্ব দিলেন। ২০০০ আপনাকে আমি ইকোনমিক্স এটা আমার কথা না, ২০০৯ সালে, যে ৯ সাল থেকে ২০০৮ সালের ৩০শে ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল, ৯ সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়েছে। এবং লন্ডনের ইকোনমিস্ট বলছে বস্তা বস্তা ভারতীয় টাকা এবং রণকৌশলের কাছে ওই বাংলাদেশের মানুষ পরাজিত হয়েছে এবং শেখ হাসিনা ক্ষমতাসীন। ওই যে ক্ষমতাসীন হয়েছেন ছলে বলে কলে কৌশলে, কোনোদিনই বাংলাদেশের জনগণের ভোটে আওয়ামী লীগ কখনোই নির্বাচিত হয়নি ৭০ সাল বাদে। এখন আওয়ামী লীগের এই যে উপলব্ধি যে তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না, সেই কারণে তাদেরকে নানা ছলাবালা কলা কৌশল করতে হয়েছে। এবং ভারতের নির্ভরতা, ২০১৪ সালের কথা আপনি মনে করেন, যে এরশাদ সাহেবকে জোর করে এই সুষমা স্বরাজ, তো উনি মানে হাসপাতালে পাঠালেন, তিনি বললেন পড়ছি পহেলে লেকিন বাংলাদেশ সাফসে পহেলে। আমি মজা করে বলি যে বাংলাদেশ সাফসে পহেলে লেকিন বাম্বু দেনে কে লিয়ে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ভারত সবসময় কাজ করে গেছে। শেখ হাসিনা উজাড় করে দিয়েছেন তার স্থায়িত্বের জন্য, তার ক্ষমতার চিরস্থায়ী মসনদের জন্য। 14 সালে আবার জেম কাদের ফিরে বলেছে, যা বলেছে বলা যাবে না। আপনি চিন্তা করেন, একজন রাজনীতিবিদ ডিপ্লোম্যাটিক ওয়েতেও কথা বলতে জানে না, সে যদি বলতে মানে মন্তব্য করতে অস্বীকার করত। অর্থাৎ ভারতের একটি, আমি মনে করি, ভুল নীতি এখন তারা অনুপায় হয়ে। প্রফেসর ইউনূস ইজ রাইট, আমি প্রফেসর ইউনূসের প্রশংসা করি, আমি সাহসের প্রশংসা করি, যেভাবে তিনি গত 17 মাসে ভারতকে সামাল দিয়েছেন। এই সামাল দেওয়ার পরে এখন যে অবস্থাটা, আচ্ছা স্থিতি, গোলাম রনি ইজ রাইট ইন দ্যাট সেন্স, যে একটা স্থিতি অবস্থা তৈরি হতে হবে। কিন্তু স্থিতি অবস্থা তৈরি হওয়ার জন্য এখন যে আজকে থেকে যে ডিপ্লোমেসি শুরু হয়েছে, সেটি আমাদের দৃষ্টি সেদিকে যাবে। কিন্তু আমি একটু কঠিন সময় অতিক্রম করবে বাংলাদেশ। জিয়াউর রহমানের সময়কালে যেভাবে জিয়াউর রহমান ভারতকে মোকাবেলা করেছেন, সেই রণকৌশল যদি তারেক রহমান রণকৌশল যদি আয়ত্ত করতে পারেন, মানে অ্যাডাপ্ট করতে পারেন কৌশল, সেটা যদি তাহলে বাংলাদেশের সম্মান বা সার্বভৌমত্ব রক্ষা হবে। আদারওয়াইজ বাংলাদেশ ভারতের হাতে সবসময় জিম্মি হয়ে থাকবে। দিল্লির সাথে সম্পর্ক না রেখে, এখন সেটা না রেখে মানে কি দিল্লি যেভাবে চায় সেভাবে যদি না রেখে বাংলাদেশ কোনোভাবেই চলতে পারে না, এটি হচ্ছে রনি ভাইয়ের কথা। এখন তাহলে কি তাদের সেই প্রভু সুলভ আচরণ মেনেই বাংলাদেশকে সারেন্ডার করতে হবে? আর ইতিহাস কিংবা অধ্যয়ন কি বলে যে ভারতের মতো, ভারতের পাশের যেসব ছোট দেশগুলো আছে তারা ভারতকে স্কিপ করে কি দেশ পরিচালনা করতে পারে? পারে। জিয়াউর রহমান দেখিয়েছে যে বাংলা একটা ব্যালেন্স অফ পাওয়ার। আমি বলি না যে সবসময় একটা ভারত বিরোধী মনোভাব দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে। জি, ভারতের স্বার্থে আমরা ব্যাঘাত করব না, ভারত যেন আমাদের স্বার্থে ব্যাঘাত না করে। আপনি শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্কের কথা চিন্তা করেন, নেপালের সাথে ভারতের সম্পর্কের কথা চিন্তা করেন, তাদের সাথে মিত্রতার সম্পর্ক নেই। এবং বাংলাদেশকে
ভবিষ্যতে এটা মনে রেখি এই ব্যালেন্স অফ পাওয়ার পলিসি ফলো করতে হবে। এবং জিয়াউর রহমানের আমার শেষের দিকে আপনারা মনে করিয়ে দিয়ে যে সার্ক হয়েছিল এবং বেগম খালেদা জিয়া অবশেষে লুকিস্ট পলিসি অবলম্বন করছিলেন, যে এমন একটা ডিপ্লোমেসি অবলম্বন করা যাতে একটা ডিপ্লোম্যাটিক ব্যালেন্স অফ পাওয়ার রক্ষিত হয়। ভারতের এই কর্তৃত্ব এবং তার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক এবং লুক ইস্ট, বিশেষ করে আমাদের দেশের পূর্বমুখী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এইসব দেশগুলোর সাথে একটা সম্পর্ক বিন্যাস করে এমন একটি অবস্থার সৃষ্টি করা যাতে ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি যাতে মানে জিয়াউর রহমান সরকার স্থিতি অর্জন করে, সমৃদ্ধি অর্জন করে, নির্ভরশীলতা যাতে মানে একেবারেই শূন্য না হয়ে যায় সেটি লক্ষ্য করছি। সেই ডিপ্লোমেসি অথবা সেই সেরকম জিয়াউর রহমানের সময়ের মতো করে ডিপ্লোমেসি করার মতো এখনকার সরকারের মধ্যে সেরকম যোগ্য ব্যক্তি কি আছে মনে করছেন, নাকি ঘাটতি দেখছেন কোনোভাবে? আমি ডক্টর আব্দুল লতিফ মাসুমের সাথে একটু দ্বিমত পোষণ করি। মানে প্রথমত হলো যে তিনি নরম সরম মানুষ, শরীরটা বেশি ভালো, কিন্তু আজকে এই বিএনপি সরকার ক্ষমতায় আসছে এই আনন্দে তিনি একেবারে উদ্বেলিত এবং মনে হলো তার যৌবন ফিরে এসেছে। সেই যখন তিনি শিক্ষা ভবনে সহকারী সেই পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করলেন, একেবারে ভাবিকে নতুন নিয়ে আসলেন এবং বেইলি রোডে থাকেন, তখন তার মধ্যে যেমন একটা উদ্দীপনা, আজ তারেক রহমান সাহেবের বিজয়ে তার মধ্যে ঠিক ওই রকম একটা আনন্দ আমি দেখতে পাচ্ছি। আই ডু কংগ্রাচুলেট। যে কোনো হোক, জ্ঞানী মানুষেরা যেভাবে বেঁচে থাকুন, আনন্দে থাকুন, উদ্বেলিত থাকুন, এটা পৃথিবীর জন্য ভালো। তার যে সুদীর্ঘকালের অভিজ্ঞতা, সফলতা, এটা যদি বিএনপি কাজে লাগায়, বিএনপির উপকার হবে। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, যে আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করি, যে ভারত আসলে হয় কি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, বঙ্গবন্ধু, আমি তো আগেই বলছি যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল। আপনারা জানেন যে 14ই আগস্ট তারিখে রাষ্ট্রদূত সমর সেন ঘটনাটা ঘটবে এই জন্য তিনি চলে গিয়েছিলেন সে পশ্চিমবঙ্গে। আবার 15ই আগস্টের পরে 16ই আগস্টে আসলেন। আসার পরে উনি একটা সংবর্ধনা অনুষ্ঠান দিয়েছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান দিয়ে সেখানে খন্দকার মোশতাক থেকে শুরু করে তাদেরকে তিনি সেখানে ইনভাইট করেছিলেন ভারতীয় সেই রাষ্ট্রদূতের বাসভবনে। এবং পরবর্তীতে দেখেন জাসদ কিন্তু একজন ভারতীয় রাষ্ট্র, ওই যে সমর সেনকে, তাকে আবার এই যাকে বলা হয় কিডন্যাপ করার জন্য সেখানে একটা মিলিটেন্সি চালিয়েছিল। তো ভারত বাংলাদেশের রাজনীতিটা এত সহজ নয়। 75-এর 15ই আগস্ট থেকে 15ই আগস্ট থেকে নভেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত এই বাংলাদেশের যে রাজনীতি, সেটা ছিল মাতসান ন্যায়। কে যে ক্ষমতায় আছে, কে যে চালাচ্ছে, কি যে করছে, আমরা জানতাম না, কেউ জানতাম না। আমাদের প্রতিদিনই ছিল আজকে ভারত বাংলাদেশে ইন্টারভেন করবে, আজ ভারতীয় আর্মি আসবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। আর তখন বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি ছিল, এটা ভারত এটা করা সম্ভব ছিল। অথচ বাংলাদেশে যদি ওই মুহূর্তে একটা স্ট্যাবল অবস্থা না হতো, তাহলে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো। তার প্রেক্ষিতে যখন ক্ষমতার পাদপীঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে এলেন, তখন আমাদের দেশের মানুষ যেভাবে খুশি হয়েছিল, ভারতে কিন্তু খুশি হয়েছিল। তো ভারতের সঙ্গে তার একটা সম্পর্ক প্রথম দিক থেকেই একটা ভালো ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যে কোনো কারণই হোক, ভারতের সাথে তার সম্পর্কটা টিকে থাকেনি। এবং বলা হয়ে থাকে যে তার যে নির্মম হত্যাকাণ্ড, সেই নির্মম হত্যাকাণ্ডের পেছনে ভারতের একটা হাত ছিল। এই বাংলাদেশে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আজ অবধি কোনো রাজনৈতিক দলের সঙ্গে, ব্যক্তির সঙ্গে ভারতের ইনপার্সনাল গুড রিলেশনশিপ থাকে, সেটা এরশাদের সাথে ছিল আর জাতীয় পার্টির সঙ্গে আছে। আর বাকিটা হলো কন্ডিশনাল। তারা যাকে প্রয়োজন তাকে ব্যবহার করেছে, আর ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার যাদের একটু আত্মমর্যাদা বোধ আছে, তাহলে আওয়ামী লীগের জন্য তো নেতাকর্মীরা যারা ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতো, তাদের জন্য তো আপনি একটা মানে শোক সংবাদ দিয়ে দিলেন। অবশ্যই সুসংবাদ। এখন তারা যারা ইন্ডিয়াতে আছে, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ভারতীয় দাদারা কেমন, কোন অবস্থাতে কি আছে, এবং প্রতিটা মুহূর্তে তাদের ওখানে তারা কেউ সম্মানের মধ্যে নাই, তাদেরকে অপমান বোধ করতে হচ্ছে। ওখানে কথায় কথায় খুঁটা দিচ্ছে, এই আমরা তোমাদেরকে এখন তাড়িয়ে না দিলে তোমরা তো থাকতে পারতে না, এই তোমাদের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা, অনেক নির্যাতনের অবস্থা। তো যার জন্য সত্যিকার অর্থে ভারতের সঙ্গে যদি আমাদেরকে সমতার ভিত্তিতে করতে হয়, তাহলে আমাদের আসলে এখন
আমি তো ওদের সাথে কাজ করেছি, ওদের সিভিল ব্যুরোক্রেসি কত স্ট্রং কল্পনা করতে পারবেন না। ওদের একটা ডিপটি সেক্রেটারির সঙ্গে আমাদের একটা সেক্রেটারি লেভেলের কর্মকর্তা একই টেবিলে বসে ইংরেজি লিখবে, আমি তো কল্পনাই করতে পারি না। আমি অনেক অনুষ্ঠানে গেছি আন্তর্জাতিক অঙ্গনে, ওদের ডিপটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, রেজিস্ট্রার সেক্রেটারি লেভেলের লোক মঞ্চে উঠে যে ভাষায় কথা বলে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওটা দেখে তো আমাদের মন্ত্রীরা পর্যন্ত চিত হয়ে পড়ে যায়। না, সেটি হয়তো কোনো কিন্তু যোগ্যতম লোক তৈরি হয়েছে আমাদের দেশে, সেটিও তো অনেক আছে আমাদের রনি দেশে ভাই। কে যোগ্যতম লোক সৃষ্টি হয়েছে বলেন তো? কয়জন লোক ভালো মতো ইংরেজি লিখতে পারে রাজনৈতিক অঙ্গনে বাইরে সব জায়গা থেকে? আমি বললাম, কয়জন লোক ইতিহাস বলতে পারে, কয়জন লোক সংস্কৃতি বলতে পারে, কিভাবে বাঙালি হলো রাজনৈতিক অঙ্গনে দেখান তো কে যোগ্যতম লোক হয়েছে? 10টা ইংরেজি লিখলে 15টা ভুল হয়ে যায় তার মধ্যে। তো যার জন্য এগুলো বললে হবে না। আমাদের এখনো ভারতের সঙ্গে সমতা অর্জন করতে হলে প্রথমত দেশপ্রেম জাগ্রত করতে হবে, ওদের মতো দেশপ্রেমিক হতে হবে। জি দেয়ার আর মেনি মেনি থিংস জি, টু ডু। অবশ্যই আমরা মনে করি দেশ পরিচালনার যারা দায়িত্বে রয়েছেন তারা বিষয়গুলো ভাববেন এবং আরো যোগ্যতম লোক দিবেন। আমি একটু প্রসঙ্গে আসি যে ভারতের সাথে ইতিবাচক ভাবে সম্পর্ক আগাচ্ছে বর্তমান সরকারের। এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই যুদ্ধ পরিস্থিতির কারণে সংকট তৈরি হয়েছে দীর্ঘ লাইন, ইতিমধ্যেই সেই যুদ্ধের কিন্তু একটি আপাতত একটি সমাধান হলো। তো এই যে দুটো ইতিবাচক ধারায় আগাচ্ছে, সেটি কি এই সরকারের পরবর্তী পদক্ষেপ বাংলাদেশের জন্য নেয়ায় কতটা ইতিবাচক ভূমিকা রাখবে মনে করছেন? আর গোলাম রনি যথার্থই বলেছেন যে কিছু ডিপ্লোমেসি, আমরা যে স্টেট টু স্টেট ডিপ্লোমেসির কথা বলি, এগুলোতে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। যেমন ধরেন লিডারশিপ, একটি রাষ্ট্রিক লিডারশিপ, একজন জওহরলাল নেহরু, জি মোদির সমান নিশ্চয়ই নয়, মোদির চেয়ে অনেক অনেক ঊর্ধ্বের। যখন মানে কথায় কথা আসে, জওহরলাল নেহরু যখন মানে ইন্দো চায়না যুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, কেনেডি তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন বিকজ অফ দি পার্সোনালিটি, বিকজ অফ দি ক্যারিসমা অফ দিস লিডার। জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের সমর্থন পুষ্ট, আরেকটা ফ্যাক্টর হলো জনগণের সমর্থন। এই জনগণের সমর্থন পুষ্ট একজন মানে সাহসী নেতৃত্ব জিয়াউর রহমান, সেটি বড় একটা ফ্যাক্টর পররাষ্ট্র নীতি নির্ধারণ ক্ষেত্রে। গোলাম রনি বললেন যে ডিপ্লোম্যাটস যারা, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কুশলতা অনেক কিছু নির্ভর করে বাংলাদেশের এই আমি গোলাম রনিকে ব্যাপারে মানে সমর্থন দিচ্ছি, তার বক্তব্য সঠিক যে বাংলাদেশে উপযুক্ত ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার মানুষের সংখ্যা খুবই কম। এবং জি মানে যেটা আমি বলতে চাই যে জিয়াউর রহমানকে হত্যা করার পিছনে কে সুব্রামানিয়াম স্বীকার করছেন, ভারতের নিরাপত্তা বিশ্লেষক, আমার পিএইচডি থিসিসে আমি সেটা উল্লেখ করেছি, সুব্রামানিয়াম স্বামী। যে আমরা এইভাবে জি মানে বঙ্গবন্ধুর বিষয়টা আমার কাছে অস্পষ্ট। যে আমরা এই আলোচনায় যদি এই আলোচনায় সুযোগ থাকে আমরা আরেকদিন নিশ্চয়ই করব, এটি অনেক লম্বা আলোচনা। আমি আসলে খেলাধুলা বুঝি না, ক্রিকেট কন্ট্রোল মানে বোর্ড। রাজনীতিতেও একটা খেলাধুলা। হ্যাঁ, রাজনীতি খেলাধুলা, কিন্তু রাজনীতি খেলাধুলার সাথে মানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, এটা টেকনিক্যাল ম্যাটার আছে। আমরা বাইরে থেকে যেটা দেখি সেটা হলো যে আওয়ামী লীগ জমানাতে যেভাবে এটা পাপন কমিটি হয়ে গিয়েছিল, জি যে ওখানে বিসিবি বলতেই পাপন, তিনি যেভাবে বলবেন সেভাবে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল, এদের একটা পকেট কমিটি হয়ে গেছিল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 2 নম্বর হলো যে সাবের হোসেন চৌধুরী পর্যন্ত সত্যিকার অর্থে ক্রিকেটের যে উন্নয়ন হয়েছে বাংলাদেশে। এর আগে কিন্তু নির্বাচন হয়ে বোর্ড হয়েছিল ডক্টর মোহাম্মদ আমি ইউনূসের নির্বাচনের সময়ে। কথা বলছি না, আমি টোটাল খেলাধুলার কথা বলছি। জি। বাংলাদেশের ক্রিকেট জিরো থেকে যেভাবে একেবারে বিশ্বকাপ পর্যন্ত পৌঁছে গেছে, এটার পেছনে জনাব সাবের হোসেন চৌধুরীর যে অবদান, সেই অবদানটা মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে যখন এখানে আওয়ামী লীগ জমানাতে ওনাকে বাদ দিয়ে অন্য লোকরে নিয়ে আসলো, বিকজ সাবের ভাইকে শেখ হাসিনা পছন্দ করতেন না। তো ওর পর থেকে মোটামুটি চলছিল, টানা হেঁচড়া করে চলছিল, কিন্তু গত 17 মাসে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এটাকে আরও খারাপ করা হয়েছে। এই যে ভারতে একটা মুস্তাফিজকে উদ্দেশ্য করে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো, আসিফ নজরুল ওখানে ভারতে যাওয়া বন্ধ করে দিল, এই সিদ্ধান্তগুলো ভালো হয়। কিন্তু মুস্তাফিজের ব্যাপারে ভারতও তো আমাদের প্রতি
খুব যে সম্মানজনক আচরণ করেছে তা তো না না না, right? সে সম্মানজনক আচরণ ভারতে শুনেন, যেখানে তারা বছরে 200 $2 বিলিয়ন শুধুমাত্র ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে ওরা এই বিসিবি মানে আইসিসি পায়। তো আইসিসির উপরে ভারতের যে কন্ট্রোল, এটা সারা দুনিয়া, ইংল্যান্ড মেনে নেয়, পাকিস্তান মেনে নেয়। তো সেখানে আমরা এখানে বসে বসে বড় বড় কথা বলছি যে আপনার রিয়েলিটিতে আসতে হবে। তো ওই কাজটা ওই মুহূর্তে করাটা ঠিক হয় নাই। ওটা ওই আবেগ দেখাইছে, ভারতের চোখে চোখে রেখে কথা বললাম, আমাদের মেরুদণ্ড আছে দেখাই দিলাম, গেলাম না ভারতে। এটা ভারতের খুব ক্ষতি হয়েছে। 2 নম্বর হলো যে ওই সময়টাতে ক্রিকেট কন্ট্রোল বোর্ডে 2 বার কমিটি চেঞ্জ হয়েছে। প্রথমবার একজন লোককে দেওয়া হয়েছে, তারপরে আবার আমিনুল সাহেবকে অস্ট্রেলিয়া থেকে এনে তাকে সেখানে বানানো হয়েছে। আবার এখন নির্বাচন না দিয়ে আবার যে এই যে অ্যাডহক কমিটি করা হয়েছে তামিম ইকবালকে দিয়ে এবং অন্যান্য যারা আছে, এখানে হাসনাত আবদুল্লাহ যেটা বলছে যে মায়ের দোয়া বাবার দোয়া যে কমিটি হয়েছে, মানে এইটা আসলে হয় কি, শুরুতে একেবারে যাকে বলা হয় সরকারের শুরুতে সব জায়গাতে এভাবে দলীয়করণ। আপনি কোনো রকম নির্বাচন নাই, সব জায়গাতে প্রশাসক নিয়োগ করে দিলেন। আপনি কোনো রকম নির্বাচন নাই, বিসিবিতে আপনি মায়ের দোয়া আল্লাহর দোয়ার একটা হোটেল খুলে দিলেন। তো এই যে যা কিছু হচ্ছে, এটার সাথে তারেক রহমান সাহেবের কতটুকু যোগাযোগ আছে, কতটুকু আশীর্বাদ আছে আমি জানি না, বাট সো ফার মাই নলেজ যে তারেক রহমান সাহেব এরা স্পোর্টি মাইন্ডেড, খেলাধুলার ব্যাপারে তাদের আগ্রহ আছে। তো তিনি তো এই জিনিসগুলো বোঝেন, বোঝার পর এখানে কেন হলো আমি এটা বুঝি না। কিন্তু এখন যারা আসছে হয়তো তাদের যোগ্যতা আছে। তামিম ইকবাল নিঃসন্দেহে একজন ভালো খেলোয়াড়, কিন্তু খেলোয়াড় হিসাবে তার যেভাবে সুখ্যাতি, কিন্তু ক্যাপ্টেন হিসেবে কিন্তু তার সুখ্যাতিটা ওইভাবে আমি দেখি না। যেখানে মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন হিসেবে যতটা ফেমাস, তামিম ইকবালকে যেকেবারেই ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে, সে ভালো করতে পারেনি। তো বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে যেমন যিনি প্রধান হবেন, যিনি দলের ম্যানেজার হবেন, যিনি এই ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিইও হবেন, প্রধান নির্বাহী হবেন, ওদের একটা ভীষণ রকম লিডারশিপ কোয়ালিটি দরকার। তো এখন যারা গেছে তাদের কারোর মধ্যে ওইরকম লিডারশিপ কোয়ালিটি আছে ক্রিকেট অঙ্গনে, এরকম কোনো নজির নেই। এখন একজন ভদ্রমহিলা, হিজ এ গুড ব্যারিস্টার, বাট আমি মনে করি যে তার সাথে আগে যে রুবাবা মতিনুদ্দৌলা যিনি ছিলেন, তিনি তার ভিতরে যে লিডারশিপ কোয়ালিটি, কর্পোরেট লিডারশিপ কোয়ালিটি ইজ ফার বেটার। কিন্তু রাসনা ইমাম হয়েছে, তার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তো সেই তুলনায় তার মা ও যে আছে পারভিন ভাবি, আমার ওয়াইফের খুব ঘনিষ্ঠ বন্ধু। তো এই পরিবারটিকে আমি চিনি। রাসনা আমাদের অত্যন্ত স্নেহের, ভালোবাসার, কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাজ এ লয়ার হিসেবে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিশনার হিসেবে তার একটা সুনাম সুখ্যাতি আছে। কিন্তু এখানে যদি ব্যারিস্টার কাজল বা অন্য কোনো লোক যারা ওই সুপ্রিম কোর্টের পলিটিক্সটা বুঝে বা রাজনীতি করতো, সেটা তো আসলে রাসনার সেটা নেই। না, তাহলে এই ধরনের জেনে শুনে সরকার কেন এই অজনপ্রিয় একটি পদক্ষেপ নিতে গেল, কাদের ইন্ধনে? আসলে সরকারের যে মূল ব্যাপারটা হলো কি, সরকার 18 কোটি দেশের মানুষের সরকার আসছে মাত্র অল্প কয়েকদিন, 1.5 মাস হলো, 45 দিন বা 46 দিন, এর মধ্যে নাকি আস্থা রাখতে পারছে না কারো না না উপর, এরকম না, কি এখানে কোনো আস্থা না, বিষয়? আস্থা না। এখানে সরকারকে ব্যবহার করে আমি অমুকের খালু, আমি অমুকের মামু, এই কথা বলে বার দিয়ে দিচ্ছে সরকারের। এখন তারেক রহমান সাহেব ডিজেল নিয়ে চিন্তা করবে, না ওই যে জয়শঙ্করের সাথে বৈঠক হচ্ছে সেটা নিয়ে কথা বলবে, নাকি এই যে বিনা টেন্ডারে এখন 2 লক্ষ টন ডিজেল আনতে হচ্ছে, এটা তো আনলে আবার ঝামেলা হয়ে যাবে, যে বিনা টেন্ডারে যেটা করলো এটার জন্য আবার সংসদে একটা ইন্ডিমিনিটি দিতে হবে, আদারওয়াইজ এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে মামলা হবে। এরকম আসলে তার এই মুহূর্তে 18 ঘন্টা না 20 ঘন্টা তাকে চিন্তা করতে হচ্ছে রাষ্ট্র নিয়ে। তো সেখানে কোন ফাঁকে বিসিবির একটা হলো, এখানে সালাউদ্দিন সাহেবেরই একটা রুচি বাকি, তার ছেলেকে নিয়ে, এমনি এস আলম নিয়ে অনেক বদনাম হয়েছে যে এস আলমের সাথে এই সালাউদ্দিন সাহেব জড়িত, তার ছেলে জড়িত, তার মধ্যে আবার এই ছেলেকে কেন বারবার আমার বউকে বানাইতে হবে, আমার ছেলেকে বানাতে হবে। এই যে আমাদের দেশের একটা রাজনীতিবিদের যে লোভ, নিজে হতে হবে, বউকে বানাতে হবে, দাদাকে বানাতে হবে, খালুকে বানাতে হবে, সব নিজের লোকজনের মধ্যে, এই জিনিসগুলো আসলে দলকে ক্ষতিগ্রস্ত করে, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ক্ষতিগ্রস্ত করবে। ইটস নট গুড থিং। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মাসুম। আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে শ্যাডো সরকার এটি করার কথা কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল। তো নিশ্চয়ই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলও তো সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার। তো সেই জায়গা থেকে বর্তমান এই যে নির্বাচিত সরকার, বিরোধী দল, বিশেষ করে সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাটাকে সংসদে কেমন দেখছেন, এটি একটু শুনতে চাই। আমি একটু আপনি যে প্রশ্নটি গোলাম মোল্লা রনিকে একটু আগে করেছেন, সে ব্যাপারে আমার একটু মন্তব্য আমি করে নেই এক বাক্যে। এটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানে ল্যাসওয়েল নামে একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আছেন, উনি
প্রশ্ন করছেন, হু টেকস ডিসিশন, হোয়েন অ্যান্ড হাউ? দ্যাট ইজ দি বেসিক কোশ্চেন ইন বাংলাদেশ পলিটিক্স অলসো। তো কে সিদ্ধান্ত নিচ্ছে? তারেক রহমান নিজে সিদ্ধান্ত নিচ্ছেন। এবং আমাদের দেশে সমস্ত প্রবণতা যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্তই প্রধানমন্ত্রীকে বিবেচনা করিতে হবে। আপনারা লক্ষ্য করছেন যে স্কুল 3 দিন বন্ধ থাকবে নাকি এটাও প্রধানমন্ত্রীকে দেখতে হবে। ওই মানে সংবাদপত্র যারা পড়েন সবকিছুই প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটে যাচ্ছে। তো এইটা মনে রেখে আমি আপনার প্রশ্নটা জবাব দিই। বাংলাদেশে আমি একটু ছোট্ট করে উত্তর চাচ্ছি। প্রতি দলের যে রাজনীতি সেটি কখনোই ইনস্টালাইজড হয় নাই। ব্রিটিশ পলিটিক্সকে আমরা যেটা যারা জানি তারা বলি যে মানে হিজ অর হার রয়্যাল অপোজিশন, হ্যাঁ, হাইনেস মানে রয়্যাল অপোজিশন পার্টি। কিন্তু একেবারে 73 থেকে 72 থেকে শুরু করে এ পর্যন্ত যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে পরে কখনই কোনোভাবেই বাংলাদেশে সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলকে প্রাতিষ্ঠানিকতা দেওয়া বা ছায়া সরকারের অবস্থান নির্ণয় করে না করেছে সরকারি দল সেই সম্মানটুকু দেওয়া, এবং অপরদিকে বিরোধী দলগুলো সেইভাবে তারা মানে চেষ্টা চিন্তা করেনি। তবে জামাত ইসলামীকে ধন্যবাদ দিতে হয় যে তারা এই ছায়া সরকার শব্দটা অন্তত উচ্চারণ করেছে। এবং অনেক সমালোচনা আছে যে তারা প্রথমবারের মতো রাজনৈতিক ভাবে সরকারের ব্যবস্থাপনায় অংশগ্রহণ করছে, তাদের নিয়ম কানুন নর্মস ইত্যাদি মানে শিখতে অনেক সময় লাগবে। এবং তারা নিশ্চয়ই মানে এখনো ছায়া সরকারের যে ব্যবস্থাটি বিরোধী দলের পক্ষ থেকে দৃশ্যমান হওয়া কথা সেটি এখনো দৃশ্যমান হয়নি। জি, ধন্যবাদ। এবং এটা আমরা আশা করি যে তারা যেহেতু প্রথমবারের মতো নির্বাচনে যুদ্ধে জয়লাভ করেছেন তারা এটা প্রদর্শন করবেন। জি, রনি ভাই, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে অপতথ্য একটি প্রধান হাতিয়ার হয়ে গেছে। এটি হচ্ছে একটা অংশ। প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে যে সম্প্রতি আজকেও জামাতের মহিলা শাখা তাদের এক কর্মী ভোলাতে আটক হওয়া ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে, যদিও আটক ছেড়ে দিয়েছে। গতকালকেই দেখলাম যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে লিখেছে নিম্ন আদালতের প্রায় 28 জন, তাদেরকে নোটিশ করা হয়েছে। কেন লিখেছে? দুটোই বিষয়, একটা হচ্ছে যে প্রজাতন্ত্রে যারা আছে তারা এভাবে লিখতে পারে কিনা, আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কি সব লিখতে পারি কিনা, আরেকটা বিষয় হচ্ছে যে কতটুকু লিখবো, কি লিখবো, এবং সেজন্য কি আমাকে জেলেই যেতে হবে কিনা। একটু বিশ্লেষণ শুনি, হাতে খুব সময় কম, 2 মিনিটের মধ্যে। প্রথমত হলো যে মত প্রকাশের স্বাধীনতা অবাধ হওয়া উচিত। মানে আমি আমার যা খুশি তাই লিখবো? হ্যাঁ, আপনি যা খুশি তাই লিখবেন, জাস্ট লাইক ইউরোপ আমেরিকার মতো। সেক্ষেত্রে আরেকজনের স্বাধীনতা তো সেটি স্বাধীনতা, হি হ্যাজ টু ফেস মি। আমি একটা কথাই লিখলাম, আমাকে সামাজিকভাবে যদি আমার একটা জিনিস খারাপ হয়, সেটা যদি যে সমাজ আমাকে প্রতিরোধ করতে পারবে না, সে সমাজ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এটা স্বাভাবিক। যে সরকার বনে বাঘ আছে, বাঘ সে শিকার করবি, এটা ম্যাটার অফ মেধা। এটা যদি আপনি ছেড়ে দেন তাহলে অটোমেটিক্যালি যেটা হবে সেটা হলো একটা প্রতিযোগিতা হয়ে যাবে। এখানে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে ভয় ভীতি হবে না। 2 নম্বর হলো যে আমি আগে একটা কথা বলি যে রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আওয়ামী লীগ থাকবে না ধরুন, এটাকে যদি জামাত এবং বিএনপি কাজে লাগাতে পারে, আপনি নিশ্চিত থাকেন সেটা মধ্যবর্তী নির্বাচন হোক আর সামনে নির্বাচন হোক, জামাত আগামীতে ক্ষমতায় আসছে। এবং জামাতের যে আমির, হি উইল বি দ্য আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, এবং বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী। এই আজকের এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফলে যেটা 100% নিশ্চিত হলো সেটা হলো জামাতের ক্ষমতায় আরোহণটা নিশ্চিত হয়ে গেল। দের ইজ নো ডট, নো সেমিকোলন, নো বাট। মানে আপনি কি বিএনপির কে ভয় ধরিয়ে দেওয়ার জন্য এটি বলছেন? আমাদের দেশে নরমালি হলো ভোটের রাজনীতি যখন যেখানে চলে সেখানে যেটা হয়, সরকারি দল পরবর্তী নির্বাচনে ফেল করে বিরোধী দল সেখানে ক্ষমতায় আসে। জামাত যেহেতু এখানে বিরোধী দল, তারা ক্ষমতায় আসবে। তার মানে কোনোভাবে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, এটি নিশ্চিত করছেন? এটা ছিল দুটো দল যদি মোটামুটি কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের আশা ঠিকই রাখতে পারে আগামী সময়টা পর্যন্ত, তাহলে সামনে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচন যেভাবে হোক না কেন সেখানে জামাত ক্ষমতায় আসবে। তাহলেই আপনার সাথে যদি জামাতের কোনো লোকজনের খাতির থাকে, সম্পর্ক থাকে, ওটা একটু ঝালাই করতে থাকেন, কুলাকুলি করতে থাকেন। আত্মীয় যদি কেউ করতে চায় আত্মীয়তা, তার সঙ্গে আত্মীয়তা করেন। এটি আপনি শুরু করেছেন কিনা? না, আমি তো যেহেতু আমার ক্ষমতা যাওয়ার কোনো ইচ্ছা নাই, আগ্রহ নাই, আমার প্রয়োজনও নাই, আমার বয়সও নেই, আমি এখন যে কাজ করছি, আমি বিপদগ্রস্ত ছিল তখন সমর্থন, আমি যখন মানে আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করি নেই, মানে যখন মানুষগুলো বিপদাপন্ন হয় সে এন্টি এস্টাবলিশ মানুষ, এবং সেক্ষেত্রে তার কথাটা আবার দেখবেন যে যখন জামাত ক্ষমতা আসবে, আই উইল বি দ্য ফার্স্ট ম্যান তাদের সমালোচনা করতেছে। আবার গত 17 মাসে আমি জামাতকে ধুয়ে দিছি,
মানে জামাত যখন পাওয়ারে ছিল জামাতের 14 কোটি উদ্ধার করে দিয়েছে গত 17 বছর। একদমই শেষ সময় 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে একটু শুনতে চাই, মত প্রকাশের স্বাধীনতার নামে রনি ভাই বলছে যে আমি আমার মতো করে লিখবো, আসলে কতটুকু আমি লিখতে পারি এবং কতটুকু লেখা উচিত, আর সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত? আমি রুশোর একটা উদ্ধৃতি জি। দিয়ে কথাটা জবাব দেই। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। অবাধ স্বাধীনতা, লেইজেস ফেয়ার বলতে কোনো কিছু নেই, কোথাও না, পৃথিবীর কোথাও না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বা ব্রিটিশের গণতন্ত্রেও না। আপনাকে আপনাকে নর্মস অ্যান্ড ভ্যালুসের মধ্যে দিয়ে যেতে পারে। একজন বিচারক, নিম্ন আদালতের বিচারক কি বলতে পারেন কি পারেন না, তার সীমারেখা আছে, এবং সেইভাবে জনগণেরও সীমারেখা আছে। কেউ লিখলেই যে আবার ওই যে আওয়ামী লীগের ট্র্যাডিশন ধরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিখিয়ে আছে সুতরাং তাকে গ্রেপ্তার করো, এগুলো অন্যায়। তো এগুলো ওই চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে হবে অনেক আমাদের ধন্যবাদ। বাক স্বাধীনতাকে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ গোলাম মোল্লা রনি, আপনাদের দুজন। আপনাকে ধন্যবাদ।